প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই এছাড়াও আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যাহত করে সংগঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্বদেশী আন্দোলন। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে স্বদেশী আন্দোলন বঙ্গবিভাগের অব্যাহত পরে সংগঠিত হয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বঙ্গভঙ্গের অব্যাহত পরে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর এর প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলন মূলত বিদেশি পণ্য বর্জন এবং দেশীয় জিনিস ব্যবহারের উপর জোর দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন: রাওলাট আইন কত সালে প্রণীত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1919। রাওলাট আইন 1919 সালে প্রণীত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাওলাট আইন 1919 সালে প্রণীত হয়। এই আইনটি ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক অস্থিরতা দমন করার জন্য তৈরি করেছিল। রাওলাট আইন, যা নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন নামে পরিচিত, এটি কিন্তু নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন নামে পরিচিত, 1919 সালের মার্চ মাসে পাস হয়। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার বিনা বিচারে রাজনৈতিক বন্দীদের আটক করার ক্ষমতা লাভ করে। এই আইনটি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে প্রণীত হয়েছিল। রাওলাট আইনের কারণে ভারতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় এবং এই আইনের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন: পাকিস্তান এর ধারণা প্রথম কে ভাবেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ ইকবাল। পাকিস্তানের ধারণা প্রথম ভাবেন মোহাম্মদ ইকবাল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন: কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাঞ্জাব। কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যে হয়েছিল। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন ছিল। যা 1840-এর দশকে শুরু হয়েছিল এবং 1872 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন বাবা বালক সিং এবং পরবর্তীতে বাবা রাম সিংয়ের নেতৃত্ব দেন। কুকা আন্দোলনে
এর প্রধান উদ্দেশ্য ছিল শিখ ধর্মকে শুদ্ধ করা এবং ব্রিটিশদের হাত থেকে পাঞ্জাবকে মুক্ত করা। গুরুত্ব: কুকা আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য গণপ্রতিক্রিয়া ছিল এবং এটি পরবর্তী স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। সংঘর্ষ: 1872 সালে মালেরকোটলার কুকা বিদ্রোহের উপর ব্রিটিশরা নৃশংস দমনপীড়ন চালায়, যেখানে বহু কুকা নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাবা রাম সিংকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বক্সারের যুদ্ধ 1764। বক্সারের যুদ্ধ 1764-র মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পলাশির যুদ্ধের 7 বছর পর বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশরা বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেওয়ানি লাভ করে, যা তাদের ভারতে আরও শক্তিশালী করে তোলে। এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতে নিজেদের ক্ষমতা সুসংহত করতে হলে সামরিক শক্তি ও রাজনৈতিক কূটকৌশলের পাশাপাশি একটি সংগঠিত প্রশাসন ও প্রয়োজন। এই দুটি যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়েছিল এবং ধীরে ধীরে তা সমগ্র উপমহাদেশে বিস্তৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মহাত্মা ডান্ডি অভিযান এর সঙ্গে। 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের সঙ্গে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চের জন্য উল্লেখযোগ্য। এই দিন মহাত্মা গান্ধী ডান্ডি গ্রামে পৌঁছে ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেন। এটি ছিল ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অহিংস প্রতিবাদ এবং আইন অমান্য আন্দোলনের সূচনা। 1930 সালে 6 এপ্রিল তারিখে ডান্ডি পৌঁছে গান্ধীজি এবং তার অনুসারীরা লবণ তৈরি করে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করে। এটি ব্রিটিশদের লবণের ওপর একচেটিয়া অধিকারের বিরুদ্ধে একটি প্রতীক পদক্ষেপ। এই ঘটনার মাধ্যমে গান্ধীজি দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি কেবল একটি নির্দিষ্ট স্থানে লবণ তৈরি করার ঘটনা ছিল না, বরং এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা। এই ঘটনার মাধ্যমে গান্ধীজি ভারতীয় জনগণের মধ্যে স্বাধীনতার আশঙ্কা আরও দৃঢ় করেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 16ই আগস্ট 1946। 16ই আগস্ট 1946 সালের দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মুসলিম লীগ কর্তৃক প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা হয়েছিল 1946 সালের 16ই আগস্ট। এই দিনটি মুসলিম লীগ ব্রিটিশ ভারত থেকে একটি পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিতে এই দিনটি প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করেন। এটি মূলত কলকাতা শহরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হয়ে ওঠে, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত। এটা কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত আছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শিবস্বামী আইয়ার।
সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা বলেছিলেন শিব স্বামী আয়ার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি বলেছিলেন শিব স্বামী আয়ার। তিনি ছিলেন একজন বিশিষ্ট প্রশাসনিক, আইনজীবী এবং রাষ্ট্রনায়ক। শিব স্বামী আয়ার সাইমন কমিশনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং এই কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে তিনি মন্তব্য করেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আলী ভাইয়েরা বা আলী ভ্রাতৃদ্বয়েরা। আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। খিলাফত আন্দোলনের মূলত সৈকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে শুরু হয়েছিল। এছাড়া আবুল কালাম আজাদ, হাকিম আজমাল খাঁ এবং হজরত মোহানি এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আন্দোলনের প্রেক্ষাপট ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত বা উসমানীয় খলিফার পদ রক্ষার জন্য ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করা। ব্রিটিশ সরকার খিলাফতের ক্ষমতা কমাতে চেয়েছিল, যার প্রতিবাদে এই আন্দোলনটি শুরু হয়। ভারতে খিলাফত আন্দোলনের মূল লক্ষ্য ছিল তুর্কি খলিফার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার ক্ষমতা রক্ষা করা, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখা, ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে খিলাফত সংক্রান্ত বিষয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করা। এই আন্দোলনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় চেতনার বৃদ্ধি পায় এবং এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কে করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্যার মোহাম্মদ ইকবাল। নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি করেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। স্যার মোহাম্মদ ইকবাল বলেছিলেন, নেহরু দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ। তিনি ছিলেন দার্শনিক, পণ্ডিত এবং কবি। মোহাম্মদ ইকবাল ছিলেন একজন দার্শনিক, পণ্ডিত এবং কবি। তিনি 1877 সালে পাকিস্তানের সিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন। ইকবাল লাহোরের সরকারি কলেজে তার দর্শন শিক্ষক স্যার টমাস আন্ডেনের আদর্শের দ্বারা প্রভাবিত। মোহাম্মদ ইকবাল কেবল পেশাদার লেখকই ছিলেন না, লাহোর কোর্টের একজন পরিচিত আইনজীবীও ছিলেন। তার রচনাগুলি মূলত উর্দু ভাষার চেয়ে ফরাসি ভাষায় রচিত। তার 12,000 পঙ্ক্তির মধ্যে 7,000 ফরাসিতেই রয়েছে। 1915 সালে প্রকাশিত কবিতা তার প্রথম সংগ্রহ ফরাসি ভাষায়। আসিরায় ই খুদি বা সিক্রেটস অফ সেলফ প্রকাশিত হয়। এটা কিন্তু আসরায় ই খুদি বা সিক্রেট অফ সেলস প্রকাশিত হয় 1938 সালে 21শে এপ্রিল পাকিস্তানের লাহোরে তিনি মারা যান। তিনি কিন্তু 1938 সালে 21শে এপ্রিল পাকিস্তানের লাহোরে মারা যান। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাওলাট আইনকে ব্ল্যাক বিল বা কালো আইন বলা হয়। রাওলাট আইন 1919 ব্রিটিশ সরকারের পাশ করে। এটি মূলত স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছিল। এই আইনটি ভারতীয় স্বাধীনতা ও অধিকারকে খর্ব করে, যার কারণে এটি ভারতীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে এবং কালো আইন নামে পরিচিত হয়। মহাত্মা গান্ধী এই আইনকে কালো বিল বা কালো কানুন হিসাবে অভিহিত করেন। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লাহোর।
বিখ্যাত পাকিস্তান প্রস্তাব পাশ হয় লাহোরে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব 1940 সালে 23শে মার্চ লাহোরে পাশ হয়। এই প্রস্তাবটি নিখিল ভারতীয় মুসলিম লীগের সম্মেলনে উত্থাপন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। প্রস্তাবটি পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। তাহলে 1940 সালে 23শে মার্চ লাহোরে পাশ হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপে ঘোষণা করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লাহোর অধিবেশন 1929। ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশন 1929 পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপে ঘোষণা করেছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1929 সালের 19শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতা, যার অর্থ পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্তে 19শে ডিসেম্বর কিন্তু পূর্ণ স্বরাজ, যার অর্থ পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্ত লাহোর অধিবেশনে পাশ করে। সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্বে ছিলেন জওহরলাল নেহরুকে নির্বাচিত করা হয়। 1930 সালে 26শে জানুয়ারি এই খবরটি প্রকাশ্যে আসে। নেহরু কংগ্রেসের বাকি সদস্যদের সাথে রবি নদীর পারে অবধি হেঁটেছিল এবং তারা প্রতিজ্ঞা করেছিল যে যতক্ষণ না অবধি পূর্ণ স্বাধীনতা লাভ হচ্ছে ততদিন অবধি তারা বিশ্রাম নেবেন না। 1929 সালের 21শে ডিসেম্বর তেরেঙ্গা বা ত্রিবর্ণরঞ্জিত পতাকা উন্মোচিত হয়। এই প্রথম স্বাধীনতা দিনটি 1930 সালে 26শে জানুয়ারি উদযাপিত করা হয়েছিল। প্রথম কিন্তু পরদিন ভারতের স্বাধীনতা 1930 সালে 26শে জানুয়ারি উদযাপিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মিন্টো মর্লে রিফর্মস। হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করা সংস্থান ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল মিন্টো মর্লে রিফর্মসের মাধ্যমে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিন্দু ও মুসলমানদের মধ্যে পৃথক নির্বাচক মণ্ডলীর ধারণা প্রথম প্রবর্তিত হয় 1909 সালে মর্লে মিন্টো সংস্কার বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। 1909 সালে মর্লে মিন্টো সংস্কার বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। এই আইনে ধর্মের ভিত্তিতে ভোট দেওয়া এবং নির্বাচন হওয়ার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যা মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল। মর্লে মিন্টো সংস্কারের মূল বিষয়গুলি ছিল পৃথক নির্বাচক মণ্ডলী। এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা হয়েছিল, যার অর্থ হলো মুসলিম ভোটাররা শুধুমাত্র মুসলিম প্রার্থীদের ভোট দিতে পারতেন। আইন পরিষদে মুসলমানদের প্রতিনিধিত্ব। এই সংস্কারের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের জন্য আইন পরিষদে আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছিল। পরোক্ষ নির্বাচন, প্রাদেশিক আইন পরিষদে নির্বাচনের জন্য পরোক্ষ নির্বাচন পদ্ধতি চালু করা হয়েছিল। এই সংস্কারের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে বিভাজন তৈরি করা এবং ব্রিটিশ শাসনের প্রতি সমর্থন বাড়ানো। যদিও এই সংস্কারের ফলে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার বৃদ্ধি পেয়েছিল, তবে এটি হিন্দু মুসলিম বিভেদকে আরও বাড়িয়ে দিয়েছিল। সুতরাং মর্লে মিন্টো সংস্কারের মাধ্যমে হিন্দু মুসলমান পৃথক নির্বাচক মণ্ডলীর ধারণা প্রথম বাস্তবায়িত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 28শে ডিসেম্বর 1885 ভারতীয় জাতীয় কংগ্রেসের 28শে ডিসেম্বর 1885-তে ভারতীয় জাতীয় কংগ্রেসের বোম্বেতে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি উপস্থিত নিয়ে প্রতিষ্ঠিত হয়। হিউম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং কলকাতার উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতি নির্বাচিত হন।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তর পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা তাহলে সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা আমাদের চ্যানেলটি এখনও যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।